ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী। একটার পর একটা নিউজ দিয়ে দিয়ে তারা আমাদের দেশকে একটা অস্থিতিশীল করে রাখতে চাচ্ছে। এখন হলো যে একটা অভ্যুত্থান হবে, একটা অভ্যুত্থান হলো, সব বাজে কথা। আমি অনেকের সাথে কথা বলেছি গত কয়েকদিনে, তারা তো এখন মরিয়া হয়ে গেছে, মোদির মতো লোক টুইটার দিচ্ছে। এবং পৃথিবীর ইতিহাসে মনে হয় হচ্ছে পৃথিবী জুড়ে শুধু ভারতীয় সম্ভবত একমাত্র দেশ যার কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নাই। বাংলাদেশ সেনাবাহিনী যদি ওই জায়গাটা কাট অফ করে দিতে পারে তাহলে যে সেভেন সিস্টার অচল হয়ে যাবে। কারণ বিমান দিয়ে লজিস্টিক সাপ্লাই করে 7টা রাজ্য চালানো সম্ভব না। তো এটাই তাদের সবচেয়ে বড় ভয়। ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস মানে আমাদের দেশের মানুষের বা এত অভাব কেন? বিজিএফদের মানে সেই অভাব না, মানে ক্ষমতাটা আছে কিনা, ও আচ্ছা, সামর্থ্যটা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনি আজকে এই যে আপনার এই স্বৈরাচারের পতনের জানুয়ারি মাসে সম্ভবত, জানুয়ারি, হ্যাঁ জানুয়ারিতে আপনি দেখেন নাই যে বিডিআর এর সাথে কীভাবে গ্রামের কৃষকরা বিজিবির সাথে মিলে বিএসএফকে তাড়া করেছে। জি। তো আমি যেটা বলি, আজকে যদি ভারত সামরিক আগ্রাসন সামরিকভাবে আমাদের দেশে হস্তক্ষেপ করে, এদেশের মাটি পর্যন্ত যুদ্ধ করবে, মানুষ না শুধু। 71 সালে যেমন মানুষ দেশপ্রেম দিয়ে যুদ্ধ করেছে, যদি আজকে ভারত সামরিকভাবে আমাদের দেশে কিছু করার চেষ্টা করে, দেশের মানুষ যুদ্ধ করবে, আপামর জনসাধারণ যুদ্ধ করবে। আমাদের যারা মনে করেন একেবারে ভারতের অন্ধভক্ত, এরা ছাড়া শতকরা 1% ওরকম হবে না ভারতের অন্ধভক্ত। আমি মনে করি যারা এই ফ্যাসিবাদীদের সমর্থন করে, তাদের মধ্যে অনেকে যদি আজকে ভারত সামরিকভাবে হস্তক্ষেপ করে, তারাও তখন দেশপ্রেমে ঝাঁপিয়ে পড়বে। তো এই জন্য আর বিএসএফের তো কোনো ক্ষমতাই নাই। আমাদের পদুয়ায় আমরা দেখেছি, রৌমারিতে দেখেছি, ওদের এক একটা বিওপি যেটা বলে বর্ডার আউটপোস্ট, যেগুলি আপনার বর্ডার যে সমস্ত ক্ষেত্রে আমাদের বিজিবি যেগুলো থাকে, এগুলোতে আমাদের থেকে ওদের জনবল 3 গুণ, কিন্তু কোনোখানে তারা আমাদেরকে পরাস্ত করতে পেরেছে এমন প্রমাণ নেই। পদুয়ায় আমরা দেখিয়েছি, আমরা রৌমারিতে দেখিয়েছি, তাদের অনেক আহত হয়েছে, নিহত হয়েছে। তো সক্ষমতা আছে, আমি এ ব্যাপারে কোনো আমার সন্দেহ নাই। যুদ্ধ মানে কি? ভূমি দখল করা। বিমান বাহিনী হয়তো আমাদের তাদের তুলনায় দুর্বল বেশি, নৌবাহিনী হয়তো দুর্বল বেশি, সেনাবাহিনীও হয়তো তাদের তুলনায় দুর্বল, কিন্তু ভারত যত সেনাবাহিনী আছে সমস্ত সেনাবাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে নিয়ে আসতে পারবে? আপনার একটা জিনিস, যখনই আমরা অপারেশন প্ল্যান করি, তাদের প্রথম চিন্তা হলো আমার সম্ভাব্য শত্রু কারা এবং তারা কতটুকু আনতে পারবে আমার বিরুদ্ধে। আমরা যদি আনতে পারবে কত চিন্তা করলে, তার যদি জনবল এতটুকু থাকে, তার আর শত্রু কারা কারা আছে তাদের বিরুদ্ধে রাখতে হবে। তার চীনের বিরুদ্ধে শত্রু সেনাবাহিনী মোতায়েন রাখতে হবে না, তার পাকিস্তানের বিরুদ্ধে রাখতে হবে না, শ্রীলঙ্কার বিরুদ্ধে রাখতে হবে না, মিয়ানমারের বিরুদ্ধে রাখতে হবে না। তো তারা তো তাদের যত ফোর্স আছে সব তো আনতে পারবে না। তাদের যারা আরও শত্রু আছে তাদের বিরুদ্ধে মোতায়েন করতে হবে। তাদের যে 7 সিস্টার্সে যে সমস্যা আছে ওখানে সেনাবাহিনী মোতায়েন থাকতে হবে। এসব বাদ দিয়ে তারা কতটুকু আনতে পারবে আমাদের, এটা একটা বড় ক্যালকুলেশন, যেটা আমরা কেউ চিন্তা করি না। আমরা মনে করি ভারতের বিশাল সেনাবাহিনী আছে, তারা হ্যাঁ এয়ারপোর্ট দিয়ে তো আমাদের দেশে একদম তুলাধুনা করে পারবে, মাটি দখল করতে পারবে না। তো বিমান বাহিনী থেকে মাটি দখল করতে পারবে? পারবে না। নৌবাহিনী দিয়ে পারবে? পারবে না। স্থল বাহিনী লাগবে, সেনাবাহিনী লাগবে। তো সেনাবাহিনী তারা কতটুকু আনতে পারবে, এটা বড় ফ্যাক্টর। আমি 1988 সালে এটার উপরে একটা অপারেশন প্ল্যান করেছিলাম একটা। আচ্ছা। তো ওটাতে আমি দেখেছি যে আমরা বলি উইনিং রেশিও, মানে আক্রমণ করতে হলে, জয়ী হতে হলে ন্যূনতম 3 গুণ বেশি থাকতে হয় প্রতিরক্ষা বাহিনী থেকে। যারা ডিফেন্সে আছে তাদের থেকে যদি আক্রমণকারী কোনো সেনাবাহিনী আক্রমণ করে, অন্তত পক্ষে 3 গুণ বেশি লাগবে। ভারত আমাদের সেনাবাহিনী 3 গুণ নিয়ে বাংলাদেশ ঢুকতে পারবে না। তাদের সেই জনবল নাই যে আমাদের থেকে 3 গুণ ফোর্স নিয়ে তারা বাংলাদেশ প্রবেশ করতে পারবে না। আর যদি প্রবেশ করেও, তারা শুকর খাওয়া মদ খাওয়া জাতি। আর আমাদের দেশের লোক যখন বিপদে পড়ে তখন ইমান আনা শক্ত হয়। তো তখন যখন যুদ্ধ মুখোমুখি হবে, আমাদের দেশের শুধু সেনাবাহিনী না, যত আমাদের যেটা ডিফেন্স পলিসি আছে, যত রকমের বাহিনী আছে সব সেনাবাহিনী আন্ডারে চলে আসবে। এই বিজিবি, আনসার, আর্ম পুলিশ সব সেনাবাহিনী আন্ডারে চলে আসবে। তো এত বিশাল বাহিনী আর জনসাধারণ, ছাত্র, যুবক তো আছেই, জান দিয়ে দিবে এরা। দেখেন আমরা গুলির সামনে দাঁড়িয়ে বলেছে। আমি তো বলি যে 71 সালে যুদ্ধ করেছে যারা, প্রথমত সেনাবাহিনী, তারপর অন্যান্য বাহিনী, তারপর ছাত্র, যুবক, যে কৃষক গিয়ে এবং তার প্রশিক্ষণ নিয়েছে, অস্ত্র নিয়েছে, যুদ্ধ করেছে। আর এই প্রজন্মের ছেলেরা প্রশিক্ষণ ছাড়া, অস্ত্র ছাড়া, দেশপ্রেম দিয়ে বুকের রক্ত দিয়েছে।
আচ্ছা, বাংলাদেশের আর্মি বা বিডিআরদের শত্রু ভারত শুধু, আর ভারতের শত্রু তো চারদিক দিয়ে। আমি তো সেটাই বললাম আপনাকে যে আমাদের শত্রু শুধু ভারত না, মিয়ানমার আছে, অত বড় শত্রু না। রোহিঙ্গা ইস্যু এটা যুদ্ধ পরিস্থিতি দুই একবার, একবার 91 তো হয়েছিল, আরেকবার আমি শুনেছি যে আমি বন্দী থাকাকালীন একবার পরিস্থিতি খুব খারাপ হয়েছিল। জি, কিন্তু তাদের সাথে আমি ওই ওখানকার ভূমির গঠন যদি দেখেন আপনি, তাহলে মিয়ানমার আমাদের দেশে পদাতিক বাহিনী নিয়ে ঢোকার মতো পরিস্থিতি, ভূমির গঠন নেই। পদাতিক বাহিনী তো আপনার সেনাবাহিনী তো যাবে, রাস্তাঘাট থাকতেই হবে, রাস্তা থাকতে হবে, এবং শুধু একটা রাস্তা না, অনেক রাস্তা থাকতে হবে, এবং ওই রাস্তা দিয়ে তার জনবল নিয়ে আসতে হবে, রাস্তার আশেপাশের জায়গা কামান আসতে হবে, ট্যাঙ্ক আসতে পারতে হবে। তো মিয়ানমার ওইভাবে সামরিকভাবে হস্তক্ষেপ করার সম্ভাবনা খুব কম। আচ্ছা, তো সামরিক হস্তক্ষেপ আশঙ্কা শুধু ভারতেরই। তো সেই বিবেচনায় আমাদের শত্রু একটাই, কিন্তু ভারতের শত্রু অনেকগুলো। আচ্ছা, এবং পৃথিবীর ইতিহাসে মনে হয় হচ্ছে পৃথিবী জুড়ে শুধু ভারতই সম্ভবত একমাত্র দেশ যার কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নাই। আচ্ছা, সবার সাথে কম বেশি বৈরী সম্পর্ক। আচ্ছা। ভারত কি বাংলাদেশকে দখল করতে চায়, কিংবা ভয় পায়, বা আতঙ্কে রাখে? মানে আসলে কোনটা সঠিক? হ্যাঁ, তারা বাংলাদেশকে ভয় পায়, একটা মেইন রিজন হলো যে আমাদের যে তেঁতুলিয়া বর্ডার যেটা আছে ঠাকুরগাঁও পঞ্চগড়ের, ওখান থেকে নেপালের দূরত্ব যতটুকু, সম্ভবত 28 কিলোমিটার বা 28 মাইল এই ধরনের আর কি। ওটাকে কেউ শিলিগুড়ি করিডোর বলে, কারণ শিলিগুড়ির মধ্যে দিয়ে, কেউ চিকেন নেক বলে। জি, জি। এটা মিলিটারিতে আমরা সবার শিলিগুড়ি করিডোর বলি। হ্যাঁ, চিকেন নেক টার্মটা আমি এই মুক্তির পরে শুনছি, এর আগে শুনিনি কোনোদিন। তো বাংলাদেশ সেনাবাহিনী যদি ওই জায়গাটা কাট অফ করে দিতে পারে, তাহলে যে সেভেন সিস্টার তাদের অচল হয়ে যাবে, কারণ তাদের আর ল্যান্ড কমিউনিকেশন নাই কোনো। মানে বাংলাদেশ থেকে। বাংলাদেশের নেপালে যদি আপনি যদি ম্যাপটা দেখেন, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সেই তেঁতুলিয়া পয়েন্ট থেকে যদি নেপাল পর্যন্ত এই দূরত্বটা যদি বাংলাদেশ মিলিটারি কোনো রকমভাবে যদি তাদেরকে ব্লক করে দিতে পারে, তাদের চলাচলের পথগুলো, তাদের জঙ্গলের মধ্যে তো ব্লক করার ওরকম দরকার নেই, তাদের লজিস্টিক সাপোর্ট যাবে মেনলি তো রাস্তা দিয়ে, নাহলে রেলওয়ে লাইন দিয়ে। এগুলো যদি তারা ব্লক করে দিতে পারে, তাহলে ভালো, এই সেভেন সিস্টার্স একবার অচল হয়ে যাবে। কারণ বিমান দিয়ে লজিস্টিক সাপ্লাই করে 7টা রাজ্য চালানো সম্ভব না তো। এটাই তাদের সবচেয়ে বড় ভয়। আরেকটা হলো যে এদেশে আমাদের মুসলিম চেতনা যদি স্ট্রং থাকে, এই জামাতকে তারা এই জন্য ভয় পায়, যে মুসলিম চেতনা যদি শক্তিশালী থাকে, তাহলে মুসলমানদের সাথে কোনো জাতি টিকতে পারবে না। এবং তারা তখন তাদের পণ্য বাজার হারাবে, তাদের আধিপত্যবাদ যে মনে হয়েছে, একটা তাবেদার সরকার বসাতে পারবে না, নিজেদের মনে করে চালাতে পারবে না। সবসময় পেটের ভিতরে যদি একটা বেদনা থাকে, ব্যথা থাকে, আপনি কি শান্তি থাকবেন? মানে পেট যদি ব্যথা করতে থাকে, সারাক্ষণ মুচড়াতে থাকে, আপনি শান্তি থাকবেন? থাকতে পারবেন না। তো ওই সেই কারণে তারা বাংলাদেশকে ভয় পায়। একটা হলো তাদের ওই 7টা সেভেন সিস্টার্স কী হবে তারা হারিয়ে ফেলতে পারে। আর হলো বাংলাদেশ যেহেতু যদি ভারতের প্রতি সম্পূর্ণ একটা বেদনা হিসাবে থাকে, তারা কোনো শান্তিতে থাকবে, সবসময় শঙ্কায় থাকবে, পেরেশানি থাকবে, দুশ্চিন্তা থাকবে। তার মানে কি, মানে যতদিন যাবে, মানে কিয়ামতের আগ পর্যন্ত, মানে ভারত সবসময় বাংলাদেশকে আতঙ্কের চোখে দেখবে, মানে সেভেন সিস্টার্সের বিষয়ে। আসলে আমি মনে করি, আমি যদি ভারত সরকার হতাম, আমি মনে করি আমার পাশের লোকের সাথে আমার ঝগড়াঝাটি করে কি আমি শান্তিতে থাকবো? প্রশ্নে আসে না। এই পাশের বাড়ির লোকের সাথে ঝগড়াঝাটি করে শান্তি থাকবো? তারা হচ্ছে সুসম্পর্ক বজায় থাকলে সেও শান্তি থাকবে, আমি শান্তি থাকবো। তো ভারতের স্বার্থেই সব প্রতিবেশীর সাথে মানে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, ব্যবহার করা উচিত। কিন্তু তাদের এই সম্প্রসারণবাদী আধিপত্যবাদী মনোভাব, তারা দুনিয়া এই রিজিয়নে তারা একটা সুপার পাওয়ার হতে চায়। জি, কারণ তারা যেহেতু পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার আছে, পাকিস্তান তাদের সবচেয়ে বড় এনিমি, এবং তারা পাকিস্তানকে ভেঙেছে ওই উদ্দেশ্য নিয়েই। এখন তাদের বড় শত্রু হলো পাকিস্তান, বাংলাদেশ দুটাই। ফ্যাসিবাদ সরকার যেহেতু পতন হয়েছে, এখন তারা আবার মানে ছলাবেলে তারা একটা তাবেদা সরকার বলতে যেন বেদনার কারণ না হয়। আচ্ছা, এখন তো তারা বেদনার কারণ হয়েছে, তারা তো এখন মরিয়া হয়ে গেছে। মোদির মতো লোক টুইটার দিচ্ছে, প্রধানমন্ত্রী টুইটার, এবং তারা তাদের মিডিয়া এবং সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড তারা যে সমস্ত প্রচার প্রজ্ঞাপন, আপনি দেখেন আমাদের সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলেছে ওই 5ই আগস্টের আশেপাশে। ভারতীয় সেনাপ্রধানটা কেন বললো? আমাদের দেশের লোকজনকে সেনাবাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য। সেনাবাহিনী হলো আস্থার প্রতীক, ঐক্যের প্রতীক, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রতীক। সেনাবাহিনীকে নিয়ে যদি মানুষ ক্ষুব্ধ হয়ে যায়, তাহলে আমাদের দেশ অস্থিতিশীল হয়ে যাবে। তাহলে যোগাযোগ কেন ছিল? আমার সাথে কথা হয়েছে, যোগাযোগ ছিল তখন। ওই যে আপনারা দেখেছেন না, পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত সেনাবাহিনী মুভ করতে বলেছিল, জি, পড়েছেন না? জি,
তাদের বর্ডারিং এলাকায় তারা সেনাবাহিনী অলরেডি মুভ করছিল। তো আমি আমার দেশের সেনাবাহিনীর প্রধান যদি, কেন আপনার সেনাবাহিনী প্রধান যে এলাকায় নিষিদ্ধ 5 মাইল 8 কিলোমিটারের মধ্যে সেনাবাহিনী প্রবেশ করা নিষেধ, এই ন্যাশনাল রুল এটা। তো আপনি ওই এলাকায় যে সেনাবাহিনী মোতায়েন করেন বা নড়াচড়া করেন, আপনি সেনাবাহিনী মোতায়েন খোঁজ নিতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু কথা বলেছে, এবং তখন হয়তো প্রসঙ্গক্রমে এই প্রধানমন্ত্রী একটা সেফ এক্সিটের জন্য কথা বলেছে। কিন্তু এইটা সে হঠাৎ করে অনেকদিন পরে বলার কারণ কি? মানুষের মানে একটার পর একটা তারা কারণ ঘটিয়ে ঘটিয়ে মানুষকে অস্থির করে রাখছে। এই যে এখন ভারতের IDRW যেটা আছে, ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং, তারা বলেছে, এই যে একটা রিপোর্ট, এটা নিয়ে আমি শুনলাম পিনাকি ভট্টাচার্য অনেকে বলেছে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক স্ট্যাটাস আমি দেখেছি, যে DGFI প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজের নেতৃত্বে একটা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। তারপরে এটাকে 12 জন ঊর্ধ্ব সামরিক কর্মকর্তাকে অন্তরীণ করে রাখা হয়েছে। আর লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ 5ই আগস্টে পতনের পরে 12ই আগস্ট মেজর জেনারেল হামিদের কাছ থেকে দায়িত্ব নেয়। নভেম্বর শেষে অথবা ডিসেম্বর শুরুতে সে ওই দায়িত্বকে অব্যাহতি দিয়ে সে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে, এবং এখনো পর্যন্ত সে আছে। এবং DGFI এর পদ হলো মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল নয়। আর ফয়েজ নভেম্বর শেষে অথবা ডিসেম্বর শুরুতে লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। এবং মেজর জেনারেল জাহাঙ্গীর DGFI আমার সাথে এসে দেখা করে গেছে এখানে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা। না না না, DGFI আচ্ছা, মেজর জেনারেল জাহাঙ্গীরের কথা বলছি। উনি তো লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, জি। অবসরপ্রাপ্ত, আর উনি তো সার্ভিং মেজর জেনারেল। কালকে আমি ট্রাইব্যুনাল ইনভেস্টিগেশন টিমের সাথে আয়না করে গিয়েছিলাম, কালকে অনেকক্ষণ কথা হয়েছে আমার সাথে, 3 ঘন্টা ছিলাম ওখানে। তো DGFI ডিজি হলো মেজর জেনারেল জাহাঙ্গীর, আর রিপোর্টে বলছে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ। আরও বলছে একটা অভ্যুত্থানের চেষ্টা হচ্ছে 12 জন সামরিক অফিসার। আমি অনেকের সাথে কথা বলেছি, এসব সম্পূর্ণ ভুয়া কথা। তারা এরকম একটার পর একটা নিউজ দিয়ে দিয়ে তারা আমাদের দেশকে একটা অস্থিতিশীল করে রাখতে চাচ্ছে। এখন হলো যে একটা অভ্যুত্থান হবে, একটা অভ্যুত্থান হলে, সব বাজে কথা। আমি অনেকের সাথে কথা বলেছি গত কয়েকদিনে, আচ্ছা, সম্পূর্ণ বাজে কথা এগুলো। এই যে দেখেন আপনি, তারা বলছে বাংলাদেশ সরকার পরিবর্তন হলে আমাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি হবে, বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা। তারা আমাদের দেশের নির্বাচন নিয়ে কথা বলছে। তাদের কি অধিকার আছে এগুলো নিয়ে কথা বলার? আমরা কি তাদের নির্বাচন নিয়ে এগুলো নিয়ে কথা নিয়ে বলছি? তো তারা এগুলি করছে, আমাদের অস্থির, আবার তারা তাদের তাবেদার সরকার বসানোর জন্য এগুলির চেষ্টা করছে। সেনাবাহিনীর প্রতি তো মানুষের ব্যাপক আস্থা এবং মানুষের ভরসা। দেখেন, এই ফ্যাসিবাদ মুক্তি কিন্তু কোনো রাজনীতিবিদ দল করেনি, কোনো গোষ্ঠী করেনি, ছাত্র জনতা করেছে এবং সেনাবাহিনীর সহায়তা করেছে। সেনাবাহিনী যেহেতু সহায়তা না করতো, তাহলে এই দেশে রক্তের গঙ্গা বয়ে যেত, ইতিহাস ভিন্ন হয়ে যেত, একটা রক্তের বন্যা বয়ে যেত। তো এই স্বাধীনতার পর গত 54 বছর সেনাবাহিনী কিন্তু সবসময় জনগণের পাশে থেকেছে। কিন্তু আওয়ামী লীগ তো সবসময় সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেই গেছে। করেছে তারা, তাদের তো এটা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে তারা। কারণ ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী। এই দেশে তাদের আধিপত্য বিস্তার, তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো সেনাবাহিনী। এই জন্য 2009 ক্ষমতা এসেই প্রথমে বিডিআর 57 জন অফিসার হত্যা করে সেনাবাহিনীর মেরুদণ্ড দুর্বল করে দিয়েছে। আচ্ছা, তাহলে কি মানে এখন পর্যন্ত যত বিতর্কই হোক না কেন, সেনাবাহিনী কি মানুষের আস্থার জায়গাতে এখন পর্যন্ত আছে বলে মনে করেন? না, এটা মানুষের আস্থা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনার একটা জনের ব্যাপারে আস্থা আছে কিনা, এটা আমি তো আপনি জোর করে চাপিয়ে দিতে পারবো না, ঠিক আছে না? আমি ব্যক্তিগতভাবে একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা হিসাবে দীর্ঘ চাকরি করেছি, এবং এখন আমার সাথে সেনাপ্রধান থেকে নিয়ে সবার সাথে সব লেভেলের, সেনাপ্রধান তো আপনারা জানেন আমার ছাত্র ছিল, এবং বাংলাদেশ সেনাবাহিনী এখন ব্রিগেড জেনারেল থেকে সেনাপ্রধান পর্যন্ত অধিকাংশই আমার ছাত্র। আমি এই সেনাবাহিনী যতটুকু জানি, এবং আমি আরও কর্মরত এবং অবসরপ্রাপ্ত অফিসারদের সাথে, সেনাবাহিনীকে নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু আছে বলে আমি মনে করি না। আমার মূল্যায়ন ভুল হবে না আমি বলি না, আমি বলি না যে আমার মূল্যায়ন পারফেক্ট, এটা আমি দাবি করার কোনো সুযোগ নেই আমার। অন্তর্যামী আল্লাহ, কার অন্তরে কী হচ্ছে। এবং আজকে আমার কাছে একজন ডাক্তার সাহেব আসলো, যিনি সেনাবাহিনীর সাথে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সময় অনেক কাজ করেছেন দেখে অনেক অফিসারকে চিনেন। উনি আসলেন, আরেক জেনারেল নাম বললো, সে নাকি অভ্যুত্থানের চেষ্টা করছে। তো এগুলো তো কী ভিত্তি? আমি বললাম, আপনার সোর্স কী? অমুকে বলেছে। তো একজনের একটা কথা, আমরা তো, আপনি দেখেন, আমরা ফেসবুকে দেখেন, আপনি হোয়াটসঅ্যাপে দেখেন, একজন একটা মেসেজ পেলে সত্য মেসেজ যাচাই না করেই কিন্তু প্রচার করছে এটা, ঠিক আছে না? আমি যে কত অসংখ্য, আপনি মোবাইল খুলে দেখবেন আমার কত হাজারে হাজার এরকম, সবাই আমাকে যার যার গ্রুপে অ্যাড করে এবং এই ধরনের সবাই খালি পাঠাতে থাকে। অথচ এগুলি কিন্তু
একবার হাদিস স্পষ্ট নিষেধ আছে যে একটা জিনিস শুনলো এটা যাচাই না করে প্রচার করা মিথ্যা বলার সামিল। আমি একজন ভালো মুসলমান হিসাবে আমি চেষ্টা করি এগুলি থেকে বেঁচে থাকতে। সুতরাং যত অপপ্রচার আমি এগুলি পাই, আমি কোনোটা কাউকে পাঠাই না, কাউকে পাঠাই না। আমি যেগুলি সিরিয়াস মনে করি আমি যাচাই করার চেষ্টা করি। যেমন এই লেফটেন্যান্ট জেনারেল ফয়েজের কে নিয়ে যেটা রিপোর্ট এসছে, ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং তারা বলেছে, এবং এটা নিয়ে পিনাকি আমি শুনিনি, আমি শুনছি পিনাকি ভট্টাচার্য নাকি ওটাকে ফলো করে সত্য বলে প্রচার করেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের আমি বিস্মিত উনি কী করে এই ধরনের একটা পোস্ট দিলেন। এর সরাসরি হাদিসের পরিপন্থী। উনি কি যাচাই করেছেন? আমি এটা যে সেদিন মালয়েশিয়া থেকে আসলাম, আমি 12 তারিখে আমি এসে শুনলাম এই কথা। আমি নিচে সাথে সাথে ডিজিএফ এর সাথে কথা বলেছি, ফয়েজের সাথে কথা বলেছি, সে কোয়ার্টার মাস্টার জেনারেল আর মেজর জেনারেল জাহাঙ্গীর, আর রিপোর্টে বলছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ডিজিএফআই অভ্যুত্থানের চেষ্টা করেছে। তাহলে কি এটা বলতে পারে কিনা যে সেনাবাহিনীকে মানুষের মন থেকে উঠে ফেলার জন্য? এক্স্যাক্টলি, মানুষকে সেনাবাহিনীকে বিরূপ করে ফেলার জন্যই এটা প্রচেষ্টা। সেনাবাহিনীর সাথে মানুষের একটা বিরোধ সৃষ্টি করে তারা ফায়দা হাসিল করতে চায়। অনেকে বললাম যে সরকারের থেকেও কয়েকজন উপদেষ্টাও এই কাজটা করে যাচ্ছেন। আমি অনেকের কথা বিশ্বাস করি না। বিশ্বাস করি এই কারণেই যে আমার যতক্ষণ পর্যন্ত আমি বাস্তব প্রমাণ না পাবো, আমার হাতে নাতে কোনো প্রমাণ না পাবে, আমি মানুষের শোনা কথা বিশ্বাস করে আমি এটা প্রচারও করবো না, বলবো না। যেহেতু আমার ফার্স্ট হ্যান্ড কোনো নলেজ নাই, আমি কোনো মন্তব্য করবো না। এবং আমি আমার এই জাতিকে চিনি, এই দেশে জন্ম হয়েছে, বড় হয়েছি, আমি যদি জানি আমরা একটা কথা শুনলে সত্য যাচাই না করে প্রচার করি। সুতরাং এবং আমরা অনেক অনুমান করে কথা বলি। এই অনুমান করে কথা বলা এবং না যাচাই করে প্রচার করা সম্পূর্ণ নীতি বহির্ভূত কাজ, গঠিত কাজ বলে মনে করি। এবং আজকে আমাদের অস্তিত্ব এটা একটা কারণ।